আয় বুঝে ব্যয় নয়, বরং ব্যয় ঠিক করেই আয়ের পরিকল্পনা করা হয় বাজেটে। তাই রাজস্বে উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। লক্ষ্য অর্জনে প্রযুক্তির ব্যবহার ও কর কাঠামো পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তারা। ৩.৫ লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে আগামী অর্থ বছরের প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। চলতি ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪,১০,০০০ কোটি টাকা। এর মধ্যে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে আদায় হয়েছে ২,৯০,০০০ কোটি টাকা। গত বছরের তুলনায় রাজস্ব আয়ে প্রবৃদ্ধি প্রায় ১৬ ভাগ। একক মাস হিসাবে এপ্রিলে আয় হয়েছে ৩০,০০০ কোটি টাকা। সেই হিসেবে লক্ষ্যমাত্রা অর্জনে মে ও জুন মাসে কমপক্ষে ৫৫,০০০ কোটি টাকা করে আয় করতে হবে রাজস্ব বোর্ডকে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়, এটা করা হয় প্রায়শই গত বছরের বাজেটের ভিত্তিতে। কিন্তু গত বছরের বাজেটের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা তো আপনার বড় ধরনের ঘাটতি দিয়ে সেটা শেষ হয়। ৮৪% কি বড় জোর ৮০% আপনি অর্জন করতে পারেন, কিন্তু ওই ২০%কে যদি আপনাকে আবার পরবর্তী বাজেটের সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলে এটা একটা অলৌকিক লক্ষ্যমাত্রা রাজস্ব বোর্ডের জন্য দেওয়া হয়। গেল ১৫ বছরে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতিতে বেশ এগিয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, তাহলে কেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না? আমরা মূলত খরচ নির্ধারণ করে সম্পদ খুঁজি। তখন এই সম্পদ খোঁজার জন্য কতখানি আমরা জাতীয় রাজস্ব বোর্ডের থেকে নিতে পারবো, কতখানি তার বাইরে থেকে নিতে পারবো, বাকিটা আমি কতখানি ব্যাংকের থেকে ঋণ নিব, আমি বন্ড বিক্রি করব এবং বা সঞ্চয়পত্র বিক্রি করব এবং সর্বশেষ বিদেশ থেকে ধার করব। জাতীয় রাজস্ব বোর্ডের বিশাল পরিবর্তন করতে হবে, ট্যাক্স স্ট্রাকচারের পরিবর্তন করতে হবে এবং যেসব জায়গায় ট্যাক্স দেওয়া হয় না, বলা হয় থেকে কাগজে আসে ধনী মানুষদের যাদের ট্যাক্স দেওয়ার কথা যে পরিমাণ যতখানি তা অনেকেই দেয় না। এটা এখন একটা সবাই জানে। সরকারকে এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই কাজটি না করলে ওই পরিমাণে রাজস্ব আয় হবে না। ভ্যাট সহ পরোক্ষ কর আদায়ে এনবিআর এর সকল তোড়জোড়, কিন্তু ধনীদের কর আদায়ে কঠোর নয় এনবিআর, ফলে প্রকট হচ্ছে বৈষম্য। বাংলাদেশের অর্থনীতিতে বিগত সময়কালে সেই সমস্ত আয় আমার করের আওতার ভিতরে নেই, কারণ হলো অনেক ক্ষেত্রে এই আয় আইনানুগ না, পবিত্র না। সেহেতু সেই ক্ষেত্রে আয় যারা করেছেন তারাও সেটা ঘোষণা করতে দ্বিধাবোধ করেন। সেই জায়গাটাতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ে দুদকের ভূমিকা বেড়ে যায় অনেক বেশি। আগামী ৬ জুন প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন নতুন অর্থমন্ত্রী, যেখানে ঘাটতি স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা। বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের ফর্দাটা প্রতি বছরই লম্বা থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। আগামী বাজেটে চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও ১৭% বেশি কর আহরণের লক্ষ্য ঠিক করা হচ্ছে। তাতে এনবিআরকে এই বছরের তুলনায় অনেক বেশি টাকা জোগাড় করতে হবে। সেটি কীভাবে সম্ভব, আলাপে যেতে চাই নিয়ে সাথে আছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের। ডক্টর আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমে আপনার কাছে জানতে চাই, শোনা যাচ্ছে প্রায় ৫,৪০,০০০ কোটি টাকার রাজস্ব লক্ষ্য ধরা হচ্ছে। চলতি বছরের ১০ মাসেই তো এখনো ২ লাখ কোটি টাকারও বেশি আসলে আদায় কম হয়েছে। সেখানে এই যে বিরাট লক্ষ্য অর্জন আসলে কি করে সম্ভব হবে? ধন্যবাদ। কি করে সম্ভব হবে সেটা রাষ্ট্রকে, সরকারকে সম্ভব করতে হবে, এনবিআর এর নয়। কারণ এনবিআর কে টার্গেট দেওয়া হচ্ছে, কিন্তু অর্থনীতিকে সুস্থ করবার, মেরামত করবার, যারা ফাঁকি দিচ্ছেন তাদেরকে ধরবার, যারা দেন না তাদেরকে দৃষ্টিসীমার ভিতরে আনার ব্যাপারে যদি রাষ্ট্র যদি কোনো উদ্যোগ না নেয় বা না ব্যবস্থা নেওয়া হয়, তো তাহলে তো এই ঘাটতি তো বাড়বেই। আপনি বললেন ঘাটতি এত হবে, আসলে বাস্তবে দেখবেন ঘাটতি আরো বেশি হবে। কারণ এই এটা করা হচ্ছে গত বছর যাই অ্যাকচুয়াল হয়েছে তা না করে গত বছরের বাজেটের উপর ভিত্তি করে বৃদ্ধি ধরা হচ্ছে, এবং যেটা ভালো করে জানা আছে যে এটা ঠিক মতন আদায় হবে না বা করার সম্ভাবনা না, বা অর্থনীতিতে সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়নি। সুতরাং এটা হবেই। আর একটা পয়েন্ট হচ্ছে, আমরা সবসময় এনবিআর এর ফিগারটাকের উপরে বেশি জোর দিচ্ছি, কিন্তু এখানে আরো আরেকটা আছে, কর বহির্ভূত আয় বা জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত আয় বা এমনকি সরকারি প্রতিষ্ঠানগুলো, তার ওখান থেকেও তো একটা ভালো রাজস্ব আসার কথা, কিন্তু সেখানে দেখা যায় যে তাদের টার্গেটটা সবসময় কমানো হয়। অর্থাৎ সরকার নিজেই সরকারি প্রতিষ্ঠান নিজেই একটা কর খেলাপ, কারণ সে তার টার্গেটটা কিন্তু কম করা হয়।
করে দোষটা সবই এনবিআর এর উপরে চাপানো হয়। কিন্তু এনবিআর যে অর্থনীতি থেকে নেবে সেই অর্থনীতি যে সুশাসন প্রতিষ্ঠা, সেই অর্থনীতিতে সকলকে দায়বদ্ধ ভিতরে আনা। যেমন কিছুক্ষণ আগে আমাদের সাবেক বলছিলেন, তো সুন্দরভাবে বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সম্পদ বিবরণী, এক একজনের 24-25 200 গুণ 300 গুণ সম্পদ বেড়েছে। এমনকি একটা উপজেলা চেয়ারম্যান প্রার্থীরও, তো তাদেরকে কেন এই আয়ের আওতায় হিসাবের ভিতরে আনা হচ্ছে না? এগুলো তো এইভাবে বললে তো হবে না। তারপরে এই যে ব্যাংকের ঋণ খেলাপি হওয়া মানে আমার 3টা ক্ষতি। একটা হচ্ছে ওই টাকাটা যদি দেশে থাকতো, টাকাটা যদি অর্থনীতিতে ঘুরতো, তাহলে কর্মসৃজন হতো, আমি ভ্যাট পেতাম, পেতাম, সেটা হয়নি। 2 হচ্ছে ওখান থেকে উনি পুঁজি সরিয়ে নিয়ে যাওয়াতে এখানে ওই কি বলে আমানতকারীদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে, তারা আর এখন ব্যাংকে টাকা জমা দিতে চাচ্ছে না। 3 হচ্ছে যে এই টাকা চলে যাওয়া এটার ব্যাপারে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে এগুলো প্রশ্রয় দেওয়া হচ্ছে, এবং সেই প্রশ্রয়ের কারণে ডাইরেক্ট ইম্প্যাক্টটা পড়ছে রেভিনিউ আর্নিং এর উপরে। এই টাকাটা যদি সত্যিই দেশে ব্যবহার হতো, যে উদ্দেশ্যে তিনি লোনটা নিয়েছেন সেই উদ্দেশ্য করে আইদার তিনি পূরণ করবেন অথবা টাকা ফেরত দেবেন। তাকে টাকা দেখাতে হবে যে টাকা নিয়ে তিনি কোথায় রাখছেন। কারণ দেশের ব্যাংকেও যদি রাখতেন তাহলেও তো সেখান থেকে আমি একটা 10% পেতাম। তা সুতরাং এই ব্যাপারগুলোকে এই লুপহোলস, আমাদের ঋণ খেলাপির যে বিষয়টি রয়েছে সেটি তো আমাদের কে বরাবরই একটি লম্বা সময় ধরেই ভোগাচ্ছে। আরও একটি বিষয় যেখানে এখানে উল্লেখ করতে চাই, আসলে প্রতি বছরই আসলে আগের চেয়ে উচ্চ হারের যে রাজস্ব আদায় করলেও তুলনামূলক যদি আমরা হিসাবটা করি তাহলে প্রবৃদ্ধির হার কিন্তু কমছে, এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী এবং লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে নতুন নতুন কৌশল প্রতি বছরই আসলে বাজেটে দেওয়া থাকে। এই বছরও আমাদের সেই জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো কি মনে করেন এই যে প্রবৃদ্ধির হারের যে পরিস্থিতি আমাদের এখন যাচ্ছে, সেই ক্ষেত্রে নতুন কি কৌশল আসলে যেতে পারে এনবিআর এখন আমাদের রাজস্ব আদায় বাড়াতে হলে? কৌশল আবার বলছি এনবিআর এর না, কৌশল হচ্ছে অর্থনীতি রাষ্ট্রের। সে কৌশল পরিবর্তন করে দেখাবে যে এখানে কর না দিয়ে কেউ যেতে পারবে না, সেবা নিতে গেলে যেতে পারবে না। সেখানেও আর একটা প্রশ্ন আছে, সরকারেরও একটা জবাবদিহির ব্যাপার আছে, যে করদাতারা যারা কর দিচ্ছেন তারা তো সেই সেবা পাচ্ছেন না। এটাও কিন্তু একটা নিরুৎসাহিতের কারণ হচ্ছে। সুতরাং সরকারকে জনগণের কাছে জনগণের সম্পদ জনগণের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এখানে স্বচ্ছতা জবাবদিহিতা করতে হবে। আপনি একটা প্রকল্প নিয়ে সেখানে টাকা আপনার অতিরিক্ত খরচ করে ফেলবেন বা অন্যদিকে চলে যাবে, এবং ওদিকে ওনার কোনো সেবা হবে না। শিক্ষার জন্য উনি একদিকে ট্যাক্সও দেবেন, আবার ওদিকে তার শিক্ষকের গাফিলতির জন্য তাকে বিকেলবেলা আলাদা করে আবার টিউশনি পড়তে হবে, তারপরে তার গাইড বই পড়তে হবে। এগুলোকে যদি সুশাসনে না আনা যায় তাহলে তো এই সেবা তো জনগণ পাচ্ছেন। তা সুতরাং জনগণের সেবা পরিমাণ সেখানে বাড়াতে হবে, দেখাতে হবে যে তোমার টাকা আমি তোমাকে ফেরত দিচ্ছি, দিস এ ট্রান্সফার অফ পেমেন্ট। সেখানে যদি আপনি অস্পষ্টতা রাখেন, এবং 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 আরেকটা যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তারা ঋণ খেলাপি কিংবা যারা টাকা বিদেশে নিয়ে গেছে সেই টাকা আনার কোনো প্রচেষ্টার ক্ষেত্রে বরং তাদেরকে ইমিউনিটি দেওয়া হচ্ছে। অন্যরা যেখানে 25% কর দেবে তাদের বেলায় বলা হচ্ছে 15% দিলে হবে। এখনো প্রস্তাবটা আসেনি, তবে এটার আমি প্রতিবাদ করে রাখছি এই জন্যই যে এই অধিকার রাষ্ট্রের এটা নাই যে একজনকে আপনি এক ধরনের কর ধরবেন, আরেকজনকে আরেক ধরনের কর ধরবেন ওই চুরি করে নিয়ে যাওয়া টাকা আনবার জন্য। এটা তো ঠিক না। একই সাথে কি করা হচ্ছে, এখানে জবাবদিহিতার ব্যাপারটা থাকছে না এই জন্যই যে এনবিআর এর যে লোক কর দিচ্ছে তাকে 1000 প্রশ্নের উত্তর দিয়ে তারপরে তার প্রমাণ করতে হচ্ছে যে সে করদাতা। আর অন দ্য আদার হ্যান্ড ওই যারা নিয়ে গেছে বলা হচ্ছে যে আর একটা শব্দ যোগী দেওয়া হচ্ছে যে তোমার এই টাকার উৎস নিয়ে কেউ প্রশ্ন করবেন। তো তার মানে কি, এটা তো হচ্ছে আপনি একই রাজ্যে একই রাষ্ট্রে একজনকে অর্থনৈতিক বৈষম্য করবার ব্যাপারে প্রচ্ছন্ন একটা দিয়ে যাচ্ছেন, আবার অন দ্য আদার হ্যান্ড বলছেন যে এত টাকা কর আনো। তাই এত টাকা কর আনতে বললে কি তখন এনবিআর আলটিমেটলি ওই যারা নিরীহ যারা রেগুলার কর দেয় ওই তাদের উপরেই বলছে আপনার আয় হয়েছে কি না হয়েছে জানি না, আমাকে এত দেন। তাহলে মূলত আমরা যদি মোটা দাগে বলতে চাই তাহলে পুরো কাঠামো ব্যবস্থাকেই আসলে একটু ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে, শুধু এনবিআর এর উপরে দোষারোপ না করে, তার দিকে দৃষ্টি আঙ্গুল না করে সম্পূর্ণ বিষয়টাকে আসলে আজকে না বহুদিন বলা হচ্ছে গুছিয়ে নেওয়ার আসলে দরকার রয়েছে। আর একটু লম্বা আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো সময় হয়তো এই আলাপ আমরা চালিয়ে যাবো। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।